রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএমের বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। মুখ্য চরিত্রে অনুপম, কল্যাণ, অনুপমের মামা এবং শম্ভুনাথ বাবু। শুরু হচ্ছে অপরিচিতা। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু এটার একটু বিশেষ মূল্য আছে। এটি সেই ফুলের মতো যার বুকের উপরে ভ্রমর আসে এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরে ওঠে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করেই লিখব। ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না, তারা এটা রস বুঝবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করবার সব আমি চুকিয়েছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করবার সুযোগ পেয়েছিলেন। তাতে তখন বড় লজ্জা পেতাম, কিন্তু বয়স হওয়ার পর একথা ভেবেছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমনি করেই প্রকাশ পায়। আমার বাবা এতকালে গরিব ছিলেন। ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করবার সময় পাননি। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়লেন, সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হলো না। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। কন্যার বাবা মাত্রই স্বীকার করবেন আমি সৎপাত্র। কোনো রকম নেশার বস্তু কোনোদিন ছুঁয়েও দেখিনি। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মায়ের আদেশ মেনে চলার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানবার ক্ষমতা আমার নেই। অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেট করে আসবে, এই তিনি চান। তিনি এমন বেহাই চান যার টাকা নেই, অথচ যে টাকা দিতে আপত্তি করবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসে আমার মন উতলা করে দিল। সে বলল, ওহে, মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। কিছুদিন আগেই MA পাশ করেছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করছে। পরীক্ষা নেই, উমেদারি নেই, চাকরি নেই, নিজের বিষয়ে দেখার চিন্তাও নেই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকবার মধ্যে আছেন মা এবং মামা। হরিশ মানুষটা ছিল রসিক। রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পেরে দেখো। হরিশ আসর জমাতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তার খাতির। মামাও তাকে পেলে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বললেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়ে বাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নেই। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনে মামার মন ভার হলো। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হলো। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হলো।
কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরতে আরম্ভ করেছে। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপর চোখ পড়বার মতোই চেহারা। আশা করি আমাকে দেখে তিনি খুশি হয়েছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাতে পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করছিলেন। শম্ভুনাথবাবু এ কথায় একেবারেই যোগ দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হা কিছুই শোনা গেল না। আমি হলে দমে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবু চুপচাপ ভাব দেখে ভাবলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলে অভিমান করে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন না। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গয়না কত ভরির এবং সোনা কত দরের হবে সেও একেবারে বাঁধাবাঁধি হয়ে গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনা কি স্থির হলো। মনে জানতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করে গেল। বাহক এত গেল যে তার আদমশুমারি করতে গেলে কেরানি রাখতে হয়। তাদের বিদায় করতে অপরপক্ষকে যে নাকাল হতে হবে সেই কথা স্মরণ করে মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসলেন। আংটিতে হারেতে জরি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়েছে বলে বোধ হলো। তাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করে লিখে ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে যাচ্ছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না। একে তো উঠান তাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। এটার পরে শম্ভুনাথবাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নেই। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হলো জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথবাবু আমাকে এসে বললেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। বাড়ি ভাড়া, সগাদ, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাতে মামা ঠিক করেছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলবে না। সেজন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে এনেছিলেন। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা এক তক্তপোষে এবং শ্যাকরা তার দাড়িপাল্লা, কোষ্ঠীপাথর প্রভৃতি নিয়ে মেজে বসে আছে। শম্ভুনাথবাবু আমাকে বললেন, তোমার মামা বলছেন বিবাহের কাজ শুরু হওয়ার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করে দেখবেন। এটাতে তুমি কি বলো? আমি মাথা হেট করে চুপ করে রইলাম। মামা বললেন, ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথবাবু আমার দিকে তাকিয়ে বললেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলবেন তাই হবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলবার নেই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা থেকে সমস্ত গহনা খুলে আনছি। এই বলে তিনি উঠলেন। মামা বললেন, অনুপম এখানে কি করবে? ও সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বললেন, না, সভায় নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানে গামছায় বাঁধা গহনা এনে তক্তপোষের উপর মেলে ধরলেন। সমস্তই তার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শ্যাকরা গহনা হাতে তুলে নিয়ে বলল, এ আর কি দেখব, এটাতে খাদ নেই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না।
এই বলে সে মকরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখালো, তা বেঁকে যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকে নিলেন, পাছে যা দেখানো হলো তার কোনটা কম পড়ে। হিসেব করে দেখলেন গহনা যে পরিমাণ দেওয়ার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেটি শ্যাকরার হাতে দিয়ে বললেন, এইটা একবার পরখ করে দেখো তো। শ্যাকরা বলল, এটা বিলাতি মাল, এটাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে দিয়ে দেখলেন এই ইয়াররিং দিয়েই কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে উঠল। দরিদ্র তাকে ঠকাতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না। এই আনন্দ সম্ভোগ থেকে বঞ্চিত হলেন এবং তার উপরেও কিছু উপরি পাওনা জুটল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম, যাও তুমি সভায় গিয়ে বসোগে। শম্ভুনাথবাবু বললেন, না, এখন সভায় বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। মামা বললেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথবাবু বললেন, সেই জন্য কিছু ভাববেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলে বোধ হলো। মামাকে উঠিতে হলো। বরযাত্রীদেরও আহার হয়ে গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলেরই তৃপ্তি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বললেন। মামা বললেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাবে কেমন করে? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো, বসে যেতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসতে পারলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বললেন, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে করি না। এখন তবে। মামা বললেন, হ্যাঁ, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলে দিই। মামা আশ্চর্য হয়ে বললেন, ঠাট্টা করছেন নাকি? শম্ভুনাথ বললেন, ঠাট্টা তো আপনিই করছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নেই। মামা দুই চোখ এত বড় করে মেলে অবাক হয়ে গেলেন। শম্ভুনাথ বললেন, আমার কন্যার গহনা আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই নই। তারপরে যা হলো সে আমি বলতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভেঙে চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সেরে বেরিয়ে এলো। বাড়ির সকলে তো রেগে আগুন। সকলে বলল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। কিন্তু মেয়ের বিয়ে হবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর থেকে নিজে ফিরিয়ে দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ এঁকে দিল। বরযাত্রীরা এই বলে কপাল চাপড়াতে লাগলো যে বিবাহ হলো না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাইয়ে দিল। বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করব বলে মামা অত্যন্ত গোল করে বেড়াতে লাগলেন। বলা বাহুল্য আমিও খুব রেগেছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হয়ে আমাদের পায়ে এসে পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে যেটুকু বাকি আছে তা পুরো হবে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার দিকে ছুটে গিয়েছিল। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করে বলবো। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করে দেওয়ার জন্য নত হয়ে পড়েছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠল।
এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করে তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলেই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখলাম তাকে চোখে, না দেখলাম তার ছবি, সমস্তই অস্পষ্ট হয়ে রইল। সে তো ধরা দিলই না, তাকে মনেও আনতে পারলাম না। হরিশের কাছে শুনেছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, পছন্দ করেছে বই কি, না করার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলে দেখে না? যখন ঝুঁকে দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল এসে পড়ে না? হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকিয়ে ফেলে না? দিন যায়, 1 বছর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলে যাবে তখন বিবাহের চেষ্টা করবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে পণ করেছে বিবাহ করবে না। শুনে আমার মন পুলকের আবেশে ভরে গেল। আমি কল্পনায় দেখতে লাগলাম সে ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে সে চুল বাঁধতে ভুলে যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে এসে দেখেন মেয়ের 2 চোখে জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে, বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনের ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হয়ে পড়েছে, তখন বাপের প্রাণে আর সইল না। তখন অভিমান ভাসিয়ে দিয়ে তিনি ছুটে আসলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরে ফোঁস করে উঠল। সে বলল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক। কিন্তু সবই আমার কল্পনা মাত্র। কিন্তু কথা এমন করে ফুরালো না। যেখানে এসে তা অফুরান হয়েছে সেখানকার বিবরণ একটুখানি বলে আমার লেখা শেষ করে দিই। মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলাম। আমার উপরেই ভার ছিল। রেলগাড়িতে ঘুমাচ্ছিলাম। ঝাঁকানি খেতে খেতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জেগে উঠলাম। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। গাড়ির মধ্যে মা ঘুমাচ্ছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কেকার ঘাড়ে এলোমেলো হয়ে রয়েছে। তারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হয়ে পড়ে আছে। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠিল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তেমনি করে অসময়ে অজায়গায় আচমকা শুনলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে একটা শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনলেই মন বলে ওঠে, এমন তো আর শুনিনি। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ি জানলা খুলে বাইরে মুখ বাড়িয়ে দিলাম। কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার এক চক্ষু লণ্ঠন নেড়ে দিল। গাড়ি চলল। আমি জানলার কাছে বসে রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে লাগলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করে ধরে, কিন্তু তাকে ধরতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে এসে বসেছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটেছে, অথচ তার ঢেউ লেগে একটি পাপড়িও টলেনি।
অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়েনি। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল। আমি মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম। তার একটি মাত্র ধোঁয়া। গাড়িতে জায়গা আছে, আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নেই। রাত্রে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনেই একবার করে মুখ পাড়িয়া দেখিলাম। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বেরিয়েছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসলো। বুঝলাম ফার্স্ট ক্লাসে আশা ত্যাগ করতে হবে। মাকে নিয়ে কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়লাম। সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মেরে বেড়াতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া। জায়গা আছে। ক্ষণ মাত্র বিলম্ব না করে মাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। জিনিসপত্র তুলবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। সেই মেয়েটি কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টেনে নিল। আমার একটা ফটোগ্রাফ তোলার ক্যামেরা স্টেশনেই পড়ে রইল। রাজ্যই করলাম না। তারপরে কি লিখবো জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাকে কোথায় শুরু করব, কোথায় শেষ করব, বসে বসে বাক্যের পর বাক্য যোজনা করতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখলাম। তখনও তাকে সুর বলেই মনে হলো। মায়ের মুখের দিকে চাইলাম। দেখলাম তার চোখে পলক পড়ছে না। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন এটার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপিয়ে দেয়নি। এটার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। এটার কোনো জায়গায় কিছু জড়িমা নেই। আমি দেখছি বিস্তারিত করে কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কী রঙের কাপড় কেমন করে পরেছিল তা ঠিক করে বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটায় তাকে বিশেষ করে চোখে পড়তে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বৃন্তটির উপর দাঁড়িয়ে। সঙ্গে 2-3টে ছোট ছোট মেয়ে ছিল। তাদের নিয়ে তার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই নিয়ে সেদিকে কান পেতে রেখেছিলাম। যেটুকু কানে আসছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তার বিশেষত্ব এই যে তার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হয়ে গিয়েছিল। সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তারই কোনো একটা বিশেষ গল্প শোনানোর জন্য মেয়েরা তাকে ধরে পড়ল। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হয়ে ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাকেই শোনে। তাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরে পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনের সমস্ত সূর্যকিরণকে সজীব করে তুলল। পরের স্টেশনে পৌঁছেতেই খাবারওয়ালাকে ডেকে সে খুব খানিকটা চানামুট কিনে নিল এবং মেয়েদের সঙ্গে মিলে নিতান্ত ছেলে মানুষের মতো করে কলহাস্য করতে করতে অসংকোচে খেতে লাগলো। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হয়েছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু এটার কিছুমাত্র সংকোচ নেই। বিশেষত এমন লোভীর মতো খাচ্ছে সেটা ঠিক তার পছন্দ হচ্ছিল না। অথচ এদের বেহায়া বলেও তার ভ্রম হয়নি। তার মনে হলো এমের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় নিতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে এসে থামল।
সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন থেকে উঠবার উদ্যোগ করছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। গাড়ি ছাড়বার একটু আগে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুখানা টিকিট গাড়ির 2 বেঞ্চের কাছে লটকে দিয়ে আমাকে বলল, এ গাড়ির এই 2 বেঞ্চ আগে থেকেই 2 সাহেব রিজার্ভ করেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়ালাম। মেয়েটি হিন্দিতে বলল, না, আমরা গাড়ি ছাড়বো না। সে লোকটি রোগ করে বলল, না ছেড়ে উপায় নেই। কিন্তু মেয়েটি চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো। সে এসে আমাকে বলল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করে ডাক ছাড়তে লাগলাম। মেয়েটি উঠে 2 চোখে অগ্নিবর্ষণ করে বলল, না, আপনি যেতে পারবেন না, যেমন আছেন বসে থাকুন। বলে সে দ্বারের কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা মিথ্যে কথা। বলে নাম লেখা টিকিট খুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে। গাড়িতে সে তার আসবাব ওঠানোর জন্য আর্দালিকে প্রথমে ইশারা করেছিল। তারপর মেয়েটির মুখে তাকিয়া তার কথা শুনিয়া ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করল এবং তাকে আড়ালে নিয়ে গিয়ে কি কথা হলো জানি না, দেখা গেল গাড়ি ছাড়বার সময় অতীত হলেও আরেকটা গাড়ি জুড়ে তবে ট্রেন ছাড়ল। মেয়েটি তার দলবল নিয়ে আবার এক পত্তন চানামুট খেতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখতে লাগলাম। কানপুরে গাড়ি এসে থামল। মেয়েটি জিনিসপত্র বেঁধে প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্থানি চাকর ছুটে এসে তাদের নামানোর উদ্যোগ করতে লাগল। মা তখন আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনে মা এবং আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নেমে গেল। মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপরে আমি কানপুরে এসেছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে। হাত জোর করেছি, মাথা হেঁট করেছি। শম্ভুনাথবাবুর হৃদয় গলেছে। কল্যাণী বলে, আমি বিবাহ করব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর থেকেই কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়তে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন ওপারের বাঁশি আমার সংসারের বাইরে থেকে আসলো, সমস্ত সংসারের বাইরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে এসেছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হয়ে রইল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এখনো আশা ছাড়েনি, কিন্তু মাতুলকে ছেড়েছি। নিতান্ত এক ছেলে বলে মা আমাকে ছাড়তে পারেননি। তোমরা মনে করতেছ আমি বিবাহের আশা করি, না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দিই, আর মন বলে এই তো জায়গা পেয়েছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হলো না, শেষ হবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। মুখ্য চরিত্রে অর্থাৎ অনুপমের ভূমিকায় রাজা, কল্যাণী কুহেলি, শম্ভুনাথবাবু অরিত্র। গল্পটির রেডিও নাট্যরূপ এবং অনুপমের মামার ভূমিকায় সংগ্রাম। আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ এবং আনুষঙ্গিক কণ্ঠে সংগ্রাম, অরিত্র, নীলাঞ্জনা এবং শুভজিৎ। সমগ্র পরিচালনায় এবং সূত্রধর আমি অভিষেক। শেষ হলো এই রবিবারের সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন অপরিচিতা। আগামী রবিবার ঠিক দুপুর 2টোয় এইরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।